হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। কলেজ গেট দিয়ে প্রবেশ করতে কয়েকটা মেয়ে আমাকে দেখে হাসতে লাগলো। আর হাসবেই না কেন, মাথা ভর্তি চুল, তেলে চুপ চুপ করতেছে, চোখে চশমা, গায়ে একটা শার্ট আর একটা প্যান্ট। মাথা নিচু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। না শোনার ভান করে চলে যেতে লাগলাম। এমন সময় আবার পিছন থেকে ডাক দিল। পিছনে ফিরতেই দেখতে পেলাম একটা মেয়ে বকুল গাছের নিচে বসে আছে। তাকে মেয়ে বললেও দোষ হবে, কারণ গায়ে তার ছেলেদের পোশাক। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপু আমাকে ডাকতেছেন নাকি? এই কলেজে তুই ছাড়া অন্য কোনো ছেলে আছে নাকি দেখ তো। আর তুই মনে হয় ভুল করে গার্লস কলেজে ঢুকে গেছিস। বয়েজ কলেজ তো পাশেরটা। না আপু, আমি প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে এসেছি। উনি আমাকে ডেকেছিলেন। এইখানে কি হচ্ছে? আর এই ছেলে, তুমি কে? গার্লস কলেজে এসব কি করছো? স্যার আমি মেঘ, সকালে ফোন দিয়েছিলেন আসার জন্য, তাই আসলাম এখন। ওহো, তোমার নামই মেঘ। চলো আমার সাথে। আর নীলা, তোমাকে সাবধান করে দিচ্ছি, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তা না হলে তোমাকে এই কলেজ থেকে বের করে দেব। এই টাকলা, তুই কি ভুলে গেছিস এই কলেজের সভাপতি আমার বাবা? একবার যদি আমার বাবাকে গিয়ে বলি তোর কথা, তাহলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। প্রিন্সিপাল স্যার মাথা নিচু করে ওইখান থেকে চলে গেল তার কেবিনে। আমিও স্যারের পিছু পিছু চলে আসলাম স্যারের কেবিনে। চেয়ারে বসতেই প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, মেঘ, কলেজের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছ। ওরা সকলকে র্যাগিং করে, কোনো মেয়েদেরই ক্লাস করতে দেয় না। যদি স্যার ম্যামরা ক্লাস করাতে যায়, ওরা গিয়ে সকল ছাত্রীদের বের করে দেয়। আর বিশেষ করে নীলা মেয়েটা, ওই এইসব বেশি করে। ওর বাবা সভাপতি বলে কিছুই বলতে পারে না। কিছুই বলতে পারি না। এখন স্যার আমি এইখানে কি করতে পারি আপনি বলেন। আর বিশেষ কথা হচ্ছে, এই কলেজে মাদক থেকে ধরে সকল কালোবাজার করে ওই নীলা। চলো আমার সাথে, তোমাকে কিছু প্রমাণ দেখাচ্ছি। প্রিন্সিপাল স্যারের সাথে চলে আসলাম চারতলায়। এসে দেখি প্রত্যেকটা মেয়ের হাতে ড্রাগসের প্যাকেট। স্যার এইসব কি হচ্ছে? আপনি ওদের কিছু বলতে পারেন না? আমি বললে কি হবে বলো? ওরা এতটাই ড্রাগস ও নেশাগ্রস্ত, এখন যদি কিছু বলতে যাই আমি হয়তো বেঁচেও ফিরতেও না পারি। সব কিছুই বুঝলাম। ওদের পরিবারকে জানিয়েছেন নাকি? জানলে কি হবে, ওরা তো সেই আবার কাজ করা শুরুই করবে। ওই দেখো পিছনের বেঞ্চে কি চলছে, আমি কিছুই সামলাতে পারছি না ওদেরকে। ঠিক আছে স্যার, আমি দেখে নিতেছি, চলেন আমার সাথে ভেতরে। আমি যেতে পারবো না, তুমি যাও। আমি গেলে আবার আমাকে ধরবে। ঠিক আছে, আপনি আপনার কেবিনে গিয়ে বসেন। যদি কেউ আমার পরিচয় জিজ্ঞাসা করে তাহলে বলবেন যে আমি এই কলেজের নতুন শিক্ষক। যদি তাও না মানে তাহলে আমার কাছে পাঠিয়ে দেবেন, বাকিটা আমি দেখে নিতেছি। ঠিক আছে, যাও তুমি, আমি কেবিনেই আছি। প্রিন্সিপাল স্যার চলে গেল। ক্লাসে প্রবেশ করতেই একটা মেয়ে বলে উঠল, এই তুই কে রে? এখানে এসেছিস কেন? দেখছিস না আমরা ড্রাগস নিচ্ছি? আমি তোমাদের শিক্ষক, আজকে আমি কলেজে নতুন। আমাকে শুভেচ্ছা না জানিয়ে তোমরা ড্রাগস নিচ্ছ? তুই যাবি এখান থেকে নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? তোমাদের 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের ভেতরে যদি তোমরা ঠিকঠাক না বসো তাহলে বাকিটা আমি দেখতেছি তোমাদের ঠিক কি করা যায়। দেখে নিব নে কি করতে পারিস। এই সবাই ড্রাগস নে, স্যারের কোনো কথাই শুনিস না। দ্বিতীয় বেঞ্চে তাকিয়ে দেখি একটা মেয়ে বসে আছে। চেনা চেনা লাগতেছে এই মেয়েকে। এই মেয়ে, তুমি এইদিকে আসো তো। স্যার আমাকে বলতেছেন নাকি? তোমাকেই বলতেছি, এদিকে আসো একটু। জি স্যার বলেন। সবাই ড্রাগস নিতেছে, তুমি নিচ্ছ না কেন? আর তোমাকে দেখে চেনা চেনা লাগতেছে, তোমার নাম কি? স্যার আমার নাম কেয়া।
আর সবাই ড্রাগস নিচ্ছে। নিক, আমি এখানে এসেছি পড়ালেখা করার জন্য। ওদের সাথে তাল মিলিয়ে দেওয়ার আমি ড্রাগস নেব না। তুমি সিআইডি অফিসার কেয়া চৌধুরী, তাই না? জি স্যার। আপনি আমাকে চিনলেন কি করে? আর আপনার আসল পরিচয় বা কি? সব পরে বলবো, এখন তোমাকে একটা কাজ দিতেছি, কাজটা করো। জি স্যার, বলেন। প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে রশি বা অন্য কিছু নিয়ে আসো, যাতে ওদের হাত পা বেঁধে রাখা যায়। কিন্তু স্যার। কোনো কিন্তু না, তোমাকে যা বলছি তাই করো, যাও তাড়াতাড়ি। ঠিক আছে স্যার, যাইতেছি। কেয়া চলে গেল। সবার উদ্দেশ্য করে বলতে লাগলাম, তোমাদের 5 মিনিট সময় দিয়েছিলাম, তোমরা আমার কথা শুনলে না, এখন দেখো তোমাদের কি করি। এই বলে সকলের হাত থেকে ড্রাগসগুলো নিয়ে নিলাম। এটা দেখে কয়েকটা মেয়ে খেপে গিয়ে বলতে লাগলো, আই কুত্তার বাচ্চা, আমাদের সকলে ড্রাগসতে বলতেছি, তা না হলে তোর এমন অবস্থা করব আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবি না, এই বলে দিলাম। আমি দাঁড়াতে পারবো না নাকি তোরা দাঁড়াতে পারবি না, ওটা দেখিস, আগে একটু অপেক্ষা কর। এই বলে ব্যাগ থেকে ইঞ্জেকশনগুলো বের করে টেবিলে রাখলাম। এমন সময় নীলা নামের মেয়েটা ক্লাসে ঢুকলো আর বলতে লাগলো, এই তোমাদের কি হয়েছে? এভাবে চেঁচামেচি করতেছো কেন? ওদের কিছু হয়নি, শুধু ড্রাগসগুলো নিয়ে ফেলেছি। আর আপনি কিসে পড়েন, এখানে এসেছেন কেন? আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর তুই কে ওদের হাত থেকে ড্রাগসগুলো নিয়ে নেওয়ার? তাড়াতাড়ি ওদের ড্রাগসগুলো দিয়ে দে, তোর যদি খারাপ না চাস। মিস নীলা, আপনি নিচে যান, আপনার ক্লাস নিচে 3 তলায়। একটু পর আসতেছি আপনার ক্লাসে, তখন দেখে নিয়েন কি করি আপনাকে। এই বলে নীলাকে ধাক্কা দিয়ে বের করে দিলাম। নীলা রাগে সাপের মতো ফুসফুস করতেছে। কিছুক্ষণ পর কে আসলো, রশি নিয়ে এক এক করে সকলের হাত পা এমনভাবে চেয়ারের সাথে বেঁধে দিলাম যাতে কেউ খুলতে না পারে। কিছুক্ষণের মধ্যে সকলের হাত পা বেঁধে ফেললাম। এমন সময় পেছন থেকে একটা মেয়ে বলে উঠল, স্যার, আমার বাবা এই থানার ওসি। আমার বাবাকে যদি একটা ফোন করি তাহলে আপনার চাকরি চলে যাবে 2 মিনিটের মধ্যে। তাই বলতেছি আমাকে ছেড়ে দেন। কেয়া, ওর আপুর নাম্বারটা নিয়ে ফোন দাও, বলো আসতে, আমি এই দিকের কাজ শেষ করতেছি। ঠিক আছে স্যার। কেয়া চলে গেল মেয়েটার কাছে। এদিকে ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে সকলের শরীরে পুশ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে সবার মাতালের নেশা আস্তে আস্তে কাটতে লাগলো। হঠাৎ বাহিরে গাড়ির হর্নের শব্দ শুনতে পেলাম। দরজার কাছে যেতেই দেখি ওসি সাহেব আর এমপি এসেছে। কেয়া, তুমি এইখানে থাকো, আর ওরা যাতে কিছুতেই না ছুটতে পারে দেখে রাখবে। ঠিক আছে স্যার, তবে আপনার পরিচয়টা দিয়ে গেলে ভালো হতো। পরিচয় জেনে যাবে খুব শীঘ্রই, এখন না হয় কাজ করো। এই বলে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি ওসি সাহেব প্রিন্সিপাল স্যারকে কি জানি বলতেছে। ওদের কাছে যেতেই প্রিন্সিপাল স্যার আমাকে উদ্দেশ্য করে বলল, মেঘ, এই দেখো, ওরা আমাকে জেলে নিয়ে যাইতে চাচ্ছে। ওসি সাহেব, প্রিন্সিপাল স্যার কিছু করে নাই, আমি সব করছি। এই কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার মেয়েকে খারাপ কথা বলিস? আজকে তোকে জেলে নিয়ে এমন মার মারবো 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি, এই বলে দিলাম। এই বলে ওসি সাহেব আমার শার্টের গলা ধরে টেনে গাড়িতে উঠিয়ে দিল। 5 মিনিটের মধ্যে আমাকে নিয়ে থানায় চলে আসলো। জেলের ভেতরে ঢুকিয়ে দিয়ে বলতে লাগলো, এই রহিম, আমার লাঠিটা নিয়ে আয় তো। এই নেন স্যার আপনার লাঠি, আর কিছু লাগবে নাকি? না, আর কিছু লাগবে না, যা তুই এখন। আমি যখন ডাক দিব তখন চলে আসবি, ঠিক আছে? আচ্ছা স্যার। লাঠিতে ভালো করে তেল লাগিয়ে আমাকে পিটাতে লাগলো, কিন্তু আমার কোনো কিছুই হচ্ছে না। কারণটা না হয় পরেই বলবো। 10 মিনিট পেটানোর পর ওসি সাহেব হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, এত মারার পর তোর কিছুই হলো না? তোর শরীর কি লোহা নাকি অন্য কিছু? আমাকে কিছুই করতে পারবি না, সারাদিন যদি মারিস তবুও আমার কিছু হবে না। এই রহিম, করিম, শফিক, লাঠিগুলো নিয়ে আয় তো, আজকে এই শালাকে জন্মের শিক্ষা দিয়ে দিব। কিছুক্ষণ পর আরও 3 জন আসলো। আমাকে এমনভাবে মারতেছে মনে হচ্ছে আর কিছুক্ষণ থাকলে মরে যাব। প্রায় 30 মিনিট পেটানোর পর ওরা চলে গেল। পিছন থেকে ওসিকে ডাক দিয়ে বললাম, ওসি সাহেব, আপনার ফোনটা একটু দেওয়া যাবে?
একটা ফোন দিতাম আর কি। এই নে, কাকে ফোন দিবি দে, দেখি তোর কোন বাপ আসে তোকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এই বলে ওসি সাহেব তার ফোনটা আমাকে দিয়ে চলে গেল। একটা নাম্বার তুলে ফোন দিয়ে বললাম আমাকে জেলে নিয়ে এসেছে। এই বলে কেটে দিলাম ফোনটা। 10 মিনিট পর থানার বাহিরে লাইন ধরে সারি সারি গাড়ি এসে থামতে লাগলো। এত গাড়ি দেখে বাইরে থাকা এক পুলিশ অফিসার ভিতরে এসে বলতে লাগলো, স্যার স্যার, বাইরে সেনাবাহিনীর কর্নেল এসেছে, তাড়াতাড়ি চলেন। কি বলতেছো এইসব? উনি এইখানে আসবে কেন? চলো তাড়াতাড়ি। ওসি আর সকল অফিসার বাইরে চলে গেল। সেনাবাহিনীর কর্নেলকে ভেতরে নিয়ে এসে চেয়ারে বসতে দিয়ে বলতে লাগলো, স্যার, আপনি হঠাৎ এইখানে আসতে গেলেন কেন? আমাকে একটা ফোন দিলেই তো হতো, আমি চলে যেতাম আপনার অফিসে। চুপ থাকেন শরীফ সাহেব, আপনার নামে অনেক ইনফরমেশন আছে আমার কাছে। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। কিন্তু স্যার, আমার অপরাধ কি? আমি কি করেছি যে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে? আপনাকে এই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আপনি দায়িত্ব পালন করতে পারেন নাই। আবার কলেজে সবাই ড্রাগস, মদ, গাঁজা এইসব খাচ্ছে, আপনি কোনো কিছুই করতেছেন না। স্যার, আমি তো আজকেও গিয়েছিলাম, কিন্তু ওইখানে কোনো কিছুই হচ্ছে না এইসব। এইগুলো কি তাহলে মিথ্যা নাকি? এই বলে কর্নেল তার ফোনটা ওসি সাহেবের হাতে দিয়ে বলতে লাগলো। ওসি সাহেব ঢোক গিলতেছে আর আমতা আমতা করে বলতেছে, স্যার, এইবারের মতো আমাকে মাফ করে দেন, আর কখনোই এমন হবে না, প্লিজ স্যার। সরি শরীফ সাহেব, আমি কোনো কিছুই করতে পারবো না। আর আমাদের এক সেনাবাহিনীর অফিসারকে আপনি ধরে নিয়ে এসেছেন 1 ঘন্টা আগে, তাকে এখনই বের করে আনেন। না স্যার, এইখানে তো সেনাবাহিনীর কোনো অফিসার নাই। আর 1 ঘন্টা আগে তো কলেজের একজন শিক্ষককে ধরে নিয়ে এসেছি, মেয়েদের ইপটিজিং করছিল। তাকেই নিয়ে আসেন, দেখি কে ইপটিজিং করেছে। সবকিছুর প্রমাণ হয়ে যাবে এখন। রফিক সাহেব, ওনাকে নিয়ে আসেন। কিছুক্ষণ পর রফিক সাহেব এসে আমাকে বাইরে নিয়ে গেল। কর্নেল স্যারের সামনে দাঁড়িয়ে আছি। কর্নেল স্যার বলতে লাগলো, আপনি জানেন কাকে মেরেছেন? ওর বাবা চাইলে আপনার চাকরি থেকে 1 সেকেন্ডের ভেতরে বের করে দিতে পারে। উনি হচ্ছে প্রধানমন্ত্রীর ছেলে আর সেনাবাহিনীর কমান্ডার। স্যার, আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলেছি, এইবারের মতো মাফ করে দেন, আর কখনোই এমন হবে না। আপনার কোনো মাপ নেই, আজ থেকে আপনি এই থানার ওসি না। রফিক সাহেব ওনার ড্রেস খুলে ফেলেন। আর ইনি জয়েন্ট হবার পর থেকে যতগুলো কালো কাজ করেছে, সকল কালো কাজের টাকা যাতে সরকারের কাছে পৌঁছে দেয়, তা না হলে ওনার ফাঁসি হবে, এই বলে দিলাম। আর রফিক সাহেব, আপনার ওর ব্যবস্থা করতেছি, কালকে এসে এখন যাই। মেঘ, এখন তোমার শরীর সুস্থ আছে তো নাকি? একটু হাসপাতালে যেতে হবে, কয়েক জায়গায় কেটে গেছে, একটু ট্রিটমেন্ট করতে হবে। চলো, আমি তোমাকে নিয়ে যাইতেছি। না, আপনার যেতে হবে না, আপনি চলে যান। আমি আবার কলেজে যাব, কিছু কাজ আছে। আশিক, মাসুম, তোমরা 2 জন আমার সাথে চলো। স্যার, আমাদের অনুমতি দেন যাওয়ার। ঠিক আছে, যাও। আর মেঘের খেয়াল রাখো, এখন থেকে 3 জন একসাথে থাকবে। কলেজের মিশনটা তোমাদের দিলাম করার জন্য। ঠিক আছে স্যার, যাই এখন। আশিক আর মাসুমকে নিয়ে চলে আসলাম হাসপাতালে। কাটা জায়গাগুলোতে ঔষধ লাগিয়ে চলে আসলাম কলেজে। আমাকে দেখে নীলা অবাক হয়ে তার বান্ধবীকে বলতে লাগলো, এই স্যারকে না পুলিশ ধরে নিয়ে গেছে, তাহলে আসলো কি করে আবার থানা থেকে? আমি জানবো কি করে? আমি গিয়েছিলাম নাকি ওদের সাথে যে জানবো? চল এক কাজ করি, গিয়ে দেখি কি করে স্যার। ঠিক আছে, চল। আমি, মাসুম আর আশিক চলে আসলাম 2 তলায়। এসে দেখি সকলের শরীর এখন সুস্থ আছে, ড্রাগসের নেশাও কেটে গেছে। কেয়া, ওরা এখন সুস্থ আছে তো? জি স্যার, সুস্থ আছে। কিন্তু আশিক আর মাসুম ভাইয়া আপনারা এখানে কেন? পরে সব বলবো, এখন চুপচাপ থাকো। কি রে, ওরা কি কথা বলতেছে? আর ওই কিয়া নামের মেয়েটাই বা কে? ওর আসল পরিচয় বের করতে হবে। চল আমার সাথে। এখন কোথায় যাবি আবার? প্রিন্সিপাল স্যারের কেবিনে যাব। চল, স্যারের কাছ থেকে কেয়া আর মেঘ স্যারের কিছু ইনফরমেশন নিতে পারি নাকি দেখি। কোনো লাভ হবে না, প্রিন্সিপাল স্যার কোনো ইনফরমেশন বলবে না। তার চেয়ে হবে এইখানে দাঁড়িয়ে দেখ স্যার কি বলে ওদের। দাঁড়িয়ে দেখবো কেন? চল ভেতরে গিয়ে বসি। দেখ ঢুকতে দেয় কি না। এইটা তো ইন্টার 2nd ইয়ারের ক্লাস, আমরা তো 1st ইয়ারে পড়ি। চুপ থাক তুই। স্যার, আসতে পারি? মিস নীলা আসেন, তা কিছু বলবেন নাকি? ক্লাস করব,
আপনার তাই তো এসেছি। আপনি ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী, নিচে যান। এইখানে যদি আর একবার দেখি তাহলে আপনার আমার কি বল, কি করবি? কি করব সেটা পরে দেখা যাবে, এখন যান এইখান থেকে। যাবো না, দেখি তুই কি করতে পারিস আমার। নীলার কাছে এসে ঠাস করে তার দুই গালে দুইটা চড় মেরে বললাম, এখন যদি এইখান থেকে না যাস তাহলে ওদের মতো বেঁধে পানিতে রেখে দেব। আমাকে চড় মেরেছিস, এইটার প্রতিশোধ নিব আমি, একদিন দেখে নিস। এখন গেলাম। যা যা, একটু পর আসতেছি, নিচে তোদেরও খবর আছে। নীলা চলে গেল। সবাই শোনো, এখন তোমরা ড্রাগসের নেশা থেকে মুক্ত আছো। তোমাদের কিছু কথা বলি, সত্যি সত্যি উত্তর না দিলে পুলিশ এনে ধরিয়ে দিব। তুই আমার কিছুই করতে পারবি না, তোকে আগেই বলেছি আমার বাবা এই থানার ওসি। কেয়া, এই মেয়েটার রশি খুলে এইদিকে আনো তো, আগে ওর মুখটাই বন্ধ করে নেই। ওর বাবা ওসি বলে ওর দেমাগ বেশি, আগে এইটাকেই বুঝিয়ে দেই তার বাবা যে এখন চাকরি থেকে বরখাস্ত হয়েছে। এইদিকে আয়, স্যার কি করবে এখন? এই চেয়ারের সাথে বসাও, আর দোকান থেকে একটা বিলেট নিয়ে আসো, ওর মাথা ন্যাড়া করে পুরো ক্যাম্পাস ঘোরাও। বিলেট আনতে হবে না, আমার কাছেই আছে, এই নেন। কেয়া, তুমি কাটতে পারবে নাকি আমি কেটে দেব? আমি কেটে দিতেছি, আপনি ওদের সাথে কথা বলেন। ঠিক আছে। কেয়া তার কাজ করতে লাগলো। আমি সবার উদ্দেশ্য করে বললাম, তোমাদের ড্রাগস, মদ আর গাঁজা এনে দেয় কে? বলো তাড়াতাড়ি, না হলে এই মেয়েটার মতো তোমাদের চুলও ফেলে দেব। স্যার, আমাদের ড্রাগসগুলো ইন্টার ফার্স্ট ইয়ারের নীলা নামের মেয়েটা এনে দেয় প্রতিদিন, আর আমাদের কাছ থেকে টাকা নেয়। আর কি কি জানো তাড়াতাড়ি বলো। নীলা নামের মেয়েটা প্রিন্সিপাল স্যারের মেয়েকে ধরে রেখেছে, তাই প্রিন্সিপাল স্যার কিছুই বলতে পারছে না, আর ওর বাবা এই কলেজের সভাপতি। ঠিক আছে, আর কাল থেকে যদি দেখি কেউ ড্রাগস নিতেছো তাহলে তোমাদের খুব খারাপ অবস্থা হবে, এই বলে দিলাম। আর নেব না স্যার। সবাইকে ছুটি দিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাসে চলে আসলাম। এসে দেখি নীলা মেয়েটা বসে আছে একা একা। কি, আপনার সঙ্গীরা কোথায় গেছে? যেখানে ইচ্ছা সেখানে গেছে, তাতে আপনার কি? ক্লাস করাইলে করান, আর না করাইলে ছুটি দিয়ে দেন, আমি বাসায় চলে যাই। ঠিক আছে, আজকে ছুটি দিয়ে দিলাম, আপনার সাথে হিসাবটা কালকে হবে। যা, আজকে ছুটি। এই বলে সবাই চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। স্যার, আসতে পারি? আসো মেঘ, তুমি তো দেখি একদিনই সব কিছু পাল্টে দিয়েছো। আমি যখন চলে এসেছি তখন তো পাল্টাতেই হবে সব কিছু। এই কলেজে আমার বাবা পড়ে গিয়েছেন, আমিও পড়েছি এই কলেজে, আর এই কলেজে এইভাবে থাকতে দেই কি করে? তোমার আব্বুকে তো বলি আমার বাসায় আসতে, সময়ের জন্য আসতেও পারে না। বুঝেনি তো, পুরো দেশ শাসন করতে হয়, বাসায় তো থাকে না বেশি সময়। আর একটা কথা, আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে তো বাসাতেই আছে। কেন, কি হয়েছে? স্যার, মিথ্যা বলবেন না, আপনার মেয়েকে নীলা ধরে নিয়ে গেছে। এটা কি সত্যি নাকি মিথ্যা? এটা সত্যি, কিন্তু মেঘ, এখন যদি কিছু করতে যাই আমি, তাহলে আমার মেয়েকে ওরা মেরে ফেলবে। আমি আমার মেয়েকে হারাতে চাই না। চিন্তা করবেন না, আগামী 2 দিনের মধ্যে আপনার মেয়ে আপনার বাসায় চলে যাবে, আর কাল থেকে এই দুজনও আমার সাথে থাকবে। কেউ জিজ্ঞাসা করলে বলবেন শিক্ষক ওরা। ঠিক আছে, আর এখন কি চলে যাবে নাকি তোমরা? কলেজ তো ছুটি হয়ে গেছে। কিছু কাজ আছে এইখানে, আপনি কলেজ গেটের দারোয়ানের কাছে চাবি দিয়ে চলে যান, আমরা কাজ শেষ করে চলে যাব। ঠিক আছে মেঘ। প্রিন্সিপাল স্যার চলে গেল। ব্যাগ থেকে ছোট্ট ছোট্ট সিসি ক্যামেরাগুলো বের করে সবাই বুঝিয়ে দিলাম কোথায় কি করতে হবে আর কোথায় কোথায় লাগাতে হবে। সবাই চলে গেল সবার কাছে। প্রিন্সিপাল স্যারের রুমের সকল কাগজপত্র বের করে দেখতে লাগলাম। এমন সময় দরজা খোলার শব্দে চোখ পড়তেই দেখতে পেলাম নীলা ভিতরে ঢুকতেছে। এটা দেখে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়লাম আর দেখতে লাগলাম কি করতেছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর হঠাৎ একটা কি যেন পেল আর বলতে লাগলো, মিস্টার মেক আহমেদ, আপনার পরিচয় জেনে গেছি, এখন দেখি আপনি কি করে পারেন আমার সাথে টক্কর দিতে। আপনি প্রধানমন্ত্রীর ছেলে, তাতে আমায় কিছুই যায় আসে না।
এই বলে নীলা চলে গেল। টেবিলের নিচ থেকে বাহির হয়ে দেখতে লাগলাম কি নিয়ে গেছে। প্রায় 10 বছর আগের ফাইল নামিয়েছে। নীলা, আমার ব্যাপারে তো শুধু এটাই জানো, আমি কি কাজ করি তা তো আর জানো না। কালকে দেখা যাবে কি হয়। এই বলে সকল কাগজপত্রগুলো আমার ব্যাগে ভরে নিলাম। স্যারের কেবিনে একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিলাম। দরজা লাগিয়ে বাহিরে বের হতেই দেখি আশিক এইদিকে আসতেছে। কিরে, কাজ শেষ নাকি? স্যার, কাজ শেষ। এখন কি করতে হবে বলেন, করে দেই। স্যার বলাটা বাদ দিবি নাকি শালা? আমি আবার কবে আমার বোনকে তোর কাছে দিয়ে দিয়েছি যে তুই আমাকে শালা বলছিস? বিয়ে দেশ নাই তো কি হয়েছে, বিয়ে দিবি। আচ্ছা বাদ দে এসব। ওরা দুজন কোথায়? ওরা তো ওই দিকে গেছে, চল গিয়ে দেখি। চল। আমরা চলে আসলাম মাসুমের কাছে। এসে দেখি দুইজন চেয়ারে বসে কি যেন কথা বলতেছে। আমি আর আশিক আড়াল থেকে শুনতে লাগলাম ওরা কি বলতেছে। চলুন শুনে আসি মাসুম আর কিয়া কি বলতেছে। আচ্ছা মাসুম, সত্যি করে একটা কথা বলবা, আমি কি দেখতে খারাপ ছিলাম যে আমাকে ছেড়ে দিয়েছো? দেখো কেয়া, আমি আগের কথা মনে করতে চাই না। নিজের চোখে যা দেখেছি কখনোই বলতে পারবো না। ওই ছেলেটার হাত ধরে বাড়িতে ঘোরাঘুরি করেছিলে, তা কি আমি দেখি নাই? ওইটা আমার ভাই ছিল, বিশ্বাস করো। আমি আর বিশ্বাস করতে চাই না। চলো, এখন ওরা হয়তো আমাদের খুঁজবে। আর খুঁজতে হবে না, চলে এসেছি। তা তোরা দুইজন কি করছিলে এইখানে? কি আর করব, একটু পরিচিত হয়ে নিলাম। ও আচ্ছা, তা কয়দিনের ছিল? কি কয়দিনের ছিল স্যার? আমাকে স্যার বলতে হবে না, ভাই বলে রাখলেই হবে। তা তোমাদের সম্পর্ক কয়দিনের ছিল? আপনারা সব শুনে ফেলেছেন নাকি? শুনেছি। তবে মাসুম সত্যিটা যাচাই করতে শিখ, এরপর না হয় যা করার করবি। একটা জিনিস হুট করে ছেড়ে দেওয়া যায় না, তা তো তুই জানিস। ভাইয়া যে বোঝে না তাকে তা আর একবার বোঝানোর দরকার নেই। আমি গেলাম, যদি কোনো প্রবলেম হয় এই নিন আমার নাম্বার, ফোন দিয়ে নেট একটা, চলে আসবো। ঠিক আছে যাও। কেয়া চলে গেল। মাসুম একবার যাচাই করে দেখ সব কিছু। কেয়া হয়তো সত্যি তোকে অনেক ভালোবাসে, তা না হলে ওর চোখের জল পড়তো না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে, আগে মিশনটা কমপ্লিট করি, এরপর না হয় দেখা যাবে কি করা যায়। ঠিক আছে চল, এখন চলে যাই বাসায়। রাতে চায়ের দোকানে চলে আসিস, একটা মিশন আছে, কয়েকদিন পর ওইটা নিয়ে কথা বলবো। ঠিক আছে চল এখন। আমরা সবাই চলে গেলাম বাসায়। গেট দিয়ে প্রবেশ করতেই দারোয়ান বলতে লাগলো, ভাইজান, আপনি এই সব জামা কাপড় পরেছেন কেন? চাচা, আপনি তো জানেনই আমি কিভাবে চলতে পছন্দ করি। আমার আব্বু আম্মু কেউ বাধা দেয় না এইসব করতে। তা না হয় ওরা মানা করে না, কিন্তু তোমার পরিচয় যদি কেউ জানতে পারে তাহলে তো তোমার আব্বুর শত্রুরা তোমাকে মারার চেষ্টা করবে। ওইসব নিয়ে চিন্তা করি না আমি। আমার আব্বু যদি আমার পরিচয় জানতে পারে, আব্বু যে কতটা খুশি হবে সেটা আমি জানি। আচ্ছা চাচা, এখন যাই, পরে কথা হবে। ঠিক আছে যাও বাবা। আমি চলে আসলাম দরজার সামনে। কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। চাচি, আব্বু আম্মু কোথায়? তোমার আব্বু আম্মু তো একটু এয়ারপোর্টে গেছে তোমার বোনকে আনতে। ও আচ্ছা, কখন গেছে বলতে পারবেন নাকি? সকাল সকাল এই তো বেরিয়ে গেছে, এখনও তো আসে নাই। তুমি একটু ফোন দিয়ে খোঁজ নিয়ে দেখো কোথায় আছে। ঠিক আছে, আমি ফোন দিয়ে খোঁজ নিতেছি। আপনি আমার জন্য খাবার রেডি করেন। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে। ফোন আর ব্যাগটা খাটের উপর রেখে গোসল করতে চলে গেলাম। 10 মিনিট পর গোসল করে রেডি হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আব্বু ফোন দিয়েছে। রিসিভ করতেই ওই পাশ থেকে বলতে লাগলো, মেঘ, আমাদের বাচ্চা বাবা, কিডন্যাপাররা আমাদের ধরে নিয়ে যাইতেছে। কোথায় আছো এখন তুমি? আর আমাদের বডিগার্ডগুলো কোথায়? এখন কোথায় আছিস জানি না, আমাদের সকল বডিগার্ডগুলোকে মেরে ফেলছে ওরা। তুই কিছু কর একটা। তোমার ফোনের লোকেশন চালু করে আর ফোনটা তোমার সাথেই রাখো, আমি আসতেছি এক্ষুনি। ঠিক আছে। ফোনটা রেখে আশিক আর মাসুমকে ফোন দিলাম। হ্যালো,
তোরা এখনই চলে আয় ক্যাম্পে, আব্বুকে কিডন্যাপ করেছে, আমি যাইতেছি। ঠিক আছে, তুই যা, আমরা 5 মিনিটের মধ্যে আসতেছি। ফোনটা রেখে কন্ট্রোল রুমে ফোন দিলাম। হ্যালো জিশান, আব্বুর লোকেশনটা ট্যাগ করো, দেখো এখন কোথায় আছে। আব্বুকে কিডন্যাপ করা হয়েছে, আর সকলকে বলে দাও রেডি হতে। ঠিক আছে স্যার, আমি এখনই সবাইকে বলে দিতেছি, আপনি চলে আসেন তাড়াতাড়ি। আসতেছি আমি। বাইকটা নিয়ে চলে আসলাম ক্যাম্পে। ক্যাম্পে এসে দেখি সবাই রেডি হয়ে আছে। জিশান, তুমি আমাদের লোকেশন বলে দিবে? আমরা হেলিকপ্টার দিয়ে যাইতেছি। ঠিক আছে স্যার, এই নেন, এই ল্যাপটপটা নিয়ে যান, লাইভ লোকেশন দেখতে পারবেন। আর আমি এই দিক দিয়ে বলে দিব না কোথায় কোথায় আছে এখন। হেলিকপ্টার আকাশে উড়াল দিল। কিছুক্ষণ পর লোকেশনের কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় নেমে পড়লাম। আশিক, মাসুম, তোমরা ওই দিকে যাও, আমি এই দিকটা দেখতেছি, আর বাকিরা পিছন দিক দিয়ে যাও। ঠিক আছে স্যার। সবাই চলে আসলাম একটা জঙ্গলের ভেতরে। এসে দেখি অনেক লোক বন্দি হয়ে রেখেছে। কিডন্যাপারের লিডার বলতেছে, কি রে প্রধানমন্ত্রী, তোর ছেলেকে বল 100 কোটি টাকা নিয়ে আসতে, যদি না নিয়ে আসে তাহলে তোর পুরো পরিবারকে শেষ করে ফেলবো। তুই আমাদের কিছুই করতে পারবি না, শুধু 2 মিনিট অপেক্ষা কর, আমার ছেলে চলে আসবে। তোর ছেলে কি জিন না কি ভূত যে উড়াল দিয়ে চলে যাবে? চলে এসেছে। কিডন্যাপারের মাথা বরাবর গুলি করতেই কিডন্যাপারের লিডার মাটিতে পড়ে গেল। তার ছেলাপেলারা আব্বুর মাথায় পিস্তল রেখে কাঁপা কাঁপা গলায় বলতেছে, এই পিস্তল নামা বলতেছি, তা না হলে গুলি করে তোর বাবা মাথার খুলি উড়িয়ে দেব। তোর যদি সাহস থাকে কর গুলি। এই বলে ওর মাথায় গুলি করে দিলাম, সাথে সাথে নিচে পড়ে গেল। কিরে, তোরাও মরতে চাস নাকি? এই পিস্তল নামা বলতেছি, তা না হলে গুলি করে তোর বাবার মাথার খুলি উড়িয়ে দেব। সবাই পালিয়ে যেতে যাবে, তাদের পায়ে গুলি করে প্রত্যেকগুলোকে মাটিতে ফেলে দিলাম। আব্বু আম্মুর দড়িগুলো খুলে দিলাম। তোমাদের বাড়ি কোথায়, আর ওরা কেন তোমাদের ধরে এনেছে? আমরা তো কলেজে পড়ি, আমাদের বলেছিল ড্রাগস বিক্রি করে দেওয়ার জন্য, কিন্তু আমরা করি নাই, তাই ধরে নিয়ে আইছে। ও আচ্ছা, চলো সবাই তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আব্বু আম্মু, বোন, তোরা হেলিকপ্টার নিয়ে চলে যা, আমরা গাড়ি দিয়ে আসতেছি। ঠিক আছে, আয়, আমরা গেলাম তাহলে। আব্বু আম্মু বোন ওরা চলে গেল। আমরা গাড়িতে উঠতেই মনে হলো গাড়িতে বম রাখা আছে। এই আশিক, গাড়িতে উঠিস না, গাড়িতে বম আছে। যাবি না গাড়ি দিয়ে? যা যা, দেখি কি করে যাস গাড়ি দিয়ে। ঠিক আছে, দেখিস। কিডন্যাপারের একটা লোকের মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে লাগলাম, এই বমটা কতক্ষণ থাকবে তাড়াতাড়ি বল, তা না হলে গুলি করে দিব। আর 2 ঘন্টা পর এটা ফেটে যাবে, টাইম বোমা এটা, রাত 11টায় ফাটবে, আমাদের বস বলেছে। ওদের কথা শুনে গাড়িতে উঠে দেখতে লাগলাম আর কতক্ষণ সময় আছে। বোমাটা খুলতেই দেখি আর মাত্র 40 সেকেন্ড বাকি আছে। এটা দেখে গাড়ি থেকে লাফ দিয়ে নিচে নেমে বলতে লাগলাম, মাসুম, আশিক, এইখান থেকে পালা, আর 40 সেকেন্ড বাকি আছে। আমার কথা শুনে সবাই পালাতে লাগলো। 40 সেকেন্ড পর বম করে বমটা ফেটে গেল। আশেপাশে যত গাছপালা আছে সবগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিরে, এখন কিভাবে বের হবি এই জঙ্গল থেকে? ওরা যেভাবে আসে সেইভাবেই বের হতে হবে। এই কুত্তার বাচ্চা, তাড়াতাড়ি বল এখন এই জঙ্গল থেকে বের হওয়ার উপায়। এখান থেকে 1 কিলোমিটার গেলে মেন রোড পাওয়া যাবে, কিন্তু এখন রাত, জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে। তো কি দিয়ে যাব, তাড়াতাড়ি বল। আমাদের অপেক্ষা করতে হবে সকাল পর্যন্ত, এছাড়া আর কোনো উপায় নেই। উপায় তো আছেই, চল আমার সাথে। তোরা রাস্তা দেখা, আমরা যাচ্ছি তোদের সাথে। রাতে এইখানে থাকা বিপজ্জনক হয়ে যাবে। মেঘ ঠিক কথাই বলেছে, যা হবার হবে। চল, আমরা মেন রোডের দিকে রওনা দিই। হ্যাঁ চল। সবাইকে নিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর হেঁটে যেতেই বুঝতে পারলাম সামনে থেকে কেউ হেঁটে আসতেছে। এই, সবাই চুপ করে বসে পড়, দেখি কে আসতেছে। মেঘ, এটা তো মানুষ না, এটা একটা দানব। কি করবি এখন? চুপ করে বসে থাক, দেখি কি করে ও। আশা করি আমাদের দেখে নাই। সবাই মাটিতে শুয়ে পড়ো, যাতে দেখতে না পায়। তাই কর। সবাই মাটিতে শুয়ে পড়তেই দানবটা আমাদের পাশে এসে হুঙ্কার দিতে লাগলো, এই রে,
আশিক আমাদের দেখে ফেলেছে নাকি রে? না, আমাদের দেখে নাই। চুপ করে শুয়ে থাক, দেখি কি করে ও। দানবটা আস্তে আস্তে সামনের দিকে চলে যেতে লাগলো। কিছু দূর যেতেই আমরা উঠে দাঁড়ালাম। এমন সময় দানবটা আমাদের দেখে দৌড়ে আমাদের দিকে আসতেছে। আশিক, মাসুম, পালা, না হলে আজকে এই দানবের হাতেই মরতে হবে। সবাই দৌড়ে চলে আসলাম মেন রোডে। কোনো গাড়ি আসতেছে না। জঙ্গলের দিকে তাকিয়ে দেখতে লাগলাম দানবটা আসতেছে নাকি। হঠাৎ সাইনবোর্ডের দিকে নজর গেল। এইখানে তো এরকম দানব থাকার কথা না। আশিক, ওই দেখ সাইনবোর্ডে কি লেখা আছে। কিন্তু এই দানবটা কোথায় থেকে আসলো এটা আমাদের জানতে হবে। সকাল হোক, বন্য বিভাগ অফিসে ফোন দিয়ে জানাতে হবে, পরে ওরাই দেখে নেবে। ঠিক আছে, ওই দেখ একটা গাড়ি আসতেছে, গাড়িটাকে থামা। এই গাড়ি থামা বলতেছি, না হলে গুলি করে দেব। ভাই, গুলি করেন না। আমি আপনাদের কি ক্ষতি করেছি বলেন? কোনো ক্ষতি করিস নাই, আমাদের সেনাবাহিনী ক্যাম্পের ওইখানে নামিয়ে দিয়ে। কিন্তু ওইখানে যাইতে যাইতে তো গ্যাস শেষ হয়ে যাবে, পরে যাব কি করে? আমার কাছে টাকাও নেই যাওয়ার। টাকা আমরা দেব, গ্যাস নিয়ে নিস। চল এখন উঠেন গাড়িতে। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি চালাইতেছে। ড্রাইভারকে আমাদের আসল পরিচয় দিতেই ড্রাইভার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, ওই সময় যদি সত্যিটা বলতেন তাহলে তো আমি আপনাদের নিয়ে আসতাম। মিথ্যা বলার কি দরকার ছিল? মিথ্যা না বললে গাড়ি চলে যাইতো। যাই হোক, এখন গাড়ি চালা চুপ করে। প্রায় 2 ঘন্টা পর চলে আসলাম ক্যাম্পের সামনে। আশিক, মাসুম, ওদের নিয়ে যা, আমি টাকা দিয়ে আসতেছি। আচ্ছা আয়। এই নাও, এইখানে 10,000 টাকা আছে। গ্যাসের টাকা রেখে বাকি যা টাকা থাকবে সব টাকা তুমি নিয়ে নিও। না ভাই, লাগবে না, আপনি রেখে দেন। একটা গরিব মানুষকে না হয় দিয়ে দিয়েন। গাড়িটা আমার, আমি চলতে পারবো খেটে খেয়ে। এই নাও, এই কার্ডের ঠিকানা অনুযায়ী সকাল 10টায় চলে যাবে ওইখানে। দারোয়ানকে বলবে মেঘ তোমাকে পাঠিয়েছে, আর এই কার্ড দেখালেই আমাকে ডেকে দিবে। ঠিক আছে স্যার, এখন তাহলে আমি যাই। আচ্ছা যাও। ড্রাইভার চলে গেল। আমরা সবাই চলে আসলাম ক্যাম্পের ভেতরে। রানা সাহেব, ওদের জেলে বন্দি করে রাখেন, কালকে ওদের বিচার হবে। ঠিক আছে স্যার, কিন্তু এইটাকে দেখে তো চেনা চেনা লাগতেছে। কি রে, তোর নাম সৌরভ তাই না? আমার নাম সৌরভ। স্যার, এটাই সেই খুনি, জেলে দুজনকে খুন করে পালিয়ে গেছিল। এখন কি করবেন এর? আগে জেলে বন্দি কর, বাকিটা কালকে দেখা যাবে। চল আশিক, মাসুম, তোদের নামিয়ে দিয়ে আমি আবার বাসায় যাব। আর রানা, একটা কথা, বন্য বিভাগকে ফোন দিয়ে এই ঠিকানাটা দিয়ে দাও, আর বলবে ওইখানে একটা দানব আছে। ওইটা কি সত্যি দানব নাকি অন্য কিছু? ঠিক আছে স্যার, আমি এখনই বলে দিতেছি। আমরা 3 জন চলে আসলাম বাসায়। গেট দিয়ে প্রবেশ করতে যাব, এমন সময় দারোয়ান চাচাকে দেখে অবাক হলাম, কারণ তার ছেলেকে পড়াচ্ছে। চাচা, আপনার ছেলে কিসে পড়ে? ও পড়ালেখা করে না, ভর্তি করাতে হবে। সামনের মাসে ভর্তি করিয়ে দিব স্কুলে। টাকা লাগলে আমার কাছ থেকে নিয়ে যাইয়েন। আর সকাল 10টায় একজন লোক আসবে, আমার নাম বললে তাকে ভিতরে নিয়ে যাইয়েন। ঠিক আছে, যাও তুমি এখন। আমি চলে আসলাম দরজার সামনে। কলিং বেল দিতেই বোন এসে দরজা খুলে দিল। ভাইয়া, তুমি কোথায় ছিলে এতক্ষণ? সবাই তোমার জন্য চিন্তা করছিল। একটা কাজ করছিলাম রে, যা গিয়ে ঘুমা, রাত হয়েছে অনেক। খাবার খাবে না তুমি? আমার খাবারটা আমার ঘরে রেখে দিয়ে আয়, আমি ফ্রেশ হয়ে খেয়ে নিবনি। ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে এসে দেখি প্রিয়াঙ্কা বসে আছে। কিরে, ঘুমাতে যা। আচ্ছা ভাইয়া, তুমি খাবারটা খেয়ে নিও কিন্তু। যা, আমি খাবার খেয়ে নিবনি। আর সকাল 10টায় আমাকে ডেকে দিবি, কাজ আছে অনেক। ঠিক আছে ভাইয়া। প্রিয়াঙ্কা চলে গেল। দরজাটা লাগিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকাল 10টায় প্রিয়াঙ্কার ডাকে ঘুম ভাঙলো। কিরে, কি হয়েছে? তোমার সাথে কে যেন দেখা করতে এসেছে, ফ্রেশ হয়ে আসো, ওনাকে বসিয়ে রেখেছি। আচ্ছা আসতেছি, তুই যা, আর লোকটাকে খাবার দে গিয়ে। ঠিক আছে ভাইয়া। প্রিয়াঙ্কা চলে গেল। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি কালকে ড্রাইভারটা বসে আছে নিচে। আরে, আপনি নিচে বসে আছেন কেন? উপরে বসেন। আমি কখনো ভাবি নাই আপনি আমার গাড়িতে উঠবেন, আর আমি উপরে বসতে পারবো না, সোফাটা নষ্ট হয়ে যাবে।
আমি উপরে বসলে। কিছুই হবে না, বসেন এইখানে। আম্মু আব্বু কি চলে গেছে নাকি? না, যাই নাই, আস্তে আস্তে বস, এইখানে খাবার দিতেছি তোদের। হ্যাঁ দাও। আম্মু আমাদের খাবার দিয়ে চলে গেল। খাবার খেয়ে বসে আছি, এমন সময় আব্বু নিচে নামলো। আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল, কি বলবি? ওনাকে আমাদের নতুন অফিসের ম্যানেজার বানিয়ে দাও। ইনি আমাদের নতুন অফিসের ম্যানেজারের কাজ করবে। ঠিক আছে, তোর যখন ইচ্ছা হয়েছে তখন বানিয়ে দিলাম। আর তুই কবে অফিসে জয়েন করবি বল তো? আরও কয়েকটা বছর যাক, এরপর না হয় জয়েন করবনি। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর। কই গো, আমি গেলাম, আস্তে আস্তে রাত হবে। আব্বু চলে গেল। এই নেন আমাদের নতুন অফিসের ঠিকানা। ওখানে আপনার পরিবার নিয়ে চলে যাইয়েন। আপনার জন্যে একটা বাড়িও দিয়ে দেওয়া হবে ওইখানে। কি বলেছে ধন্যবাদ দিব আপনাকে বুঝে উঠতে পারছি না। আমি কখনোই কল্পনা করতে পারি নাই মাননীয় প্রধানমন্ত্রীর গাড়িতে আমি আজকে বসে আছি। চলেন এখন। আমি গাড়ি নিয়ে এসেছি, আমি না হয় অফিসটা ঘুরে আসি। আচ্ছা যান তাহলে, আমি আমার কাজ করে গিয়ে। ঠিক আছে। ড্রাইভার চলে গেল। আমি আমার রুমে এসে আগের খ্যাত মার্কা ড্রেস আপ পরে চলে আসলাম কলেজে। এসে দেখি আজকেও সেই আগের অবস্থা। ওই দিকে না দাঁড়িয়ে চলে আসলাম প্রিন্সিপাল স্যারের কেবিনে। স্যার, আসতে পারি? আসো মেঘ, এই দেখো, এইখানে এই কলেজের সকল ছাত্রছাত্রীদের ইনফরমেশন ছিল। কলেজে সব চুরি হয়ে গেছে। চুরি হয় নাই, আমি নিয়ে গেছিলাম। আমার কিছু কাজ আছে, ওইগুলো করা শেষ হলে আবার দিয়ে যাব। আর আজকে তো দেখতেছি কালকের থেকেও বেশি ড্রাগস নিতেছে সবাই। আমার মাথা কোনো কাজ করছে না, কি করব কিছু বুঝতে পারছি না। তুমি কিছু একটা করো। এইভাবে কাজ হবে না, অন্যভাবে কাজ করতে হবে। আচ্ছা স্যার, এই কলেজে একটা মেলার আয়োজন করা হয়, ওইটা কয় তারিখে হবে? ওইটা তো খুব সামনেই, আর 1 মাসের মতন রয়েছে। ও আচ্ছা। আমি চলে আসলাম বাহিরে। এসে দেখি নীলা সবাইকে ড্রাগস দিতেছে আর টাকা নিতেছে। এটা দেখে তো মাথা গরম হয়ে গেল। নীলার সামনে এসে তার 2 গালে কষে 2টা চড় মেরে বললাম, এই তুই কি মানুষ নাকি অমানুষ বলতো? তুই একটা মেয়ে, ওরা তো মেয়ে, তুই ওদের জীবনটা এইভাবে নষ্ট করে দিতেছিস কেন? আমার যা ইচ্ছে তাই করব, তাতে তোর কি? তুই শিক্ষকের মতো থাকবি। দেখিস না অন্য কোনো শিক্ষক আমার মুখের ওপর কথা বলে না, তুই কথা বলিস কেন? আমি অন্য শিক্ষকের মতো না যে বোবা হয়ে বসে থাকবো। আজকে তোর এই একটা কিছু করতে হবে। এই বলে নীলার হাত ধরে টানতে টানতে 3 তলার একটা ফাঁকা রুমে নিয়ে আসলাম। দরজাটা বন্ধ করে দিলাম। এটা দেখে নীলা বলতে লাগলো, এই তোর মতলব কি রে? দরজা বন্ধ করছিস কেন? দরজা খুল বলতেছি। নীলার হাত থেকে ড্রাগসের প্যাকেটটা নিয়ে ওর মুখে ঢেলে দিলাম। যা বলতেছি, না হলে আরও কষ্ট করতে হবে তোর। আমাকে ছেড়ে দে বলতেছি। আগে তোকে হাসপাতালে পাঠাই, এরপর না হয় বাকিদের দেখতেছি। এই বলে আর একটা প্যাকেট ড্রাগস নীলার মুখে ঢেলে দিয়ে চলে আসলাম ওইখান থেকে। নিচে আসতে দেখি আশিক, কেয়া, মাসুম চলে এসেছে। আমাকে দেখে আশিক বলল, কিরে 3 তলায় গিয়েছিলি কেন? নীলাকে একটা শিক্ষা দিয়ে আসলাম। কেয়া, তুমি নীলাকে হাসপাতালে ভর্তি করিয়ে আসো, এই দিকটা আমি দেখতেছি। নীলাকে আবার কি করেছিস তুই? 2 প্যাকেট ড্রাগস খাইয়ে দিয়েছি। এই মেয়েটার জন্য এই কলেজের মেয়েগুলো নষ্ট হচ্ছে। আগে গোড়া ঠিক করতে হবে, তারপর না হয় আগা ঠিক হবে। তোর কথায় যুক্তি আছে, এখন বল কি করতে হবে? কি আর করবি, চল সবগুলোকে হাসপাতালে নিয়ে যাই। আর ওদের মা বাবাকে খবর দে, প্রিন্সিপাল স্যারের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে। আমি যাচ্ছি, তোরা এই দিকটা দেখ। আচ্ছা যা। মাসুম চলে গেল। সকল মেয়েদেরকে বাহিরে বের করে গাড়িতে উঠিয়ে দিয়ে চলে আসলাম হাসপাতালে। পুরো একটা ওয়ার্ল্ড কলেজের মেয়ে দিয়ে ভরে গেছে। ডাক্তার, আসতে পারি? আরে মেঘ যে, আসো আসো, কি হয়েছে এতগুলো মেয়ের? সবগুলো ড্রাগস খেয়েছে, তাই এমন করতেছে। এখন ভালো ঔষধ দেন যাতে ড্রাগসের নেশাটা কেটে যায়। ঠিক আছে, দিতেছি আমি, তবে এইখানে রাখলে খুব ভালো হয়। ড্রাগসের নেশা থেকে মুক্ত হয়ে যেতে পারবে এইখান থেকে। যেটা ভালো হবে ওইটাই করেন।
তবে ড্রাগসের থেকে বেশি জেহের দেওয়া হয়েছে, তাই ওরা নেশা থেকে বের হতে পারছে না তাড়াতাড়ি। কিন্তু জেহের দিলে তো কালকে আমি কোনো খোঁজ পাই নাই, যখন ইঞ্জেকশন দিয়েছিলাম ওদের শরীরে। এই জেহের সাথে সাথে কাজ করে না, আস্তে আস্তে কাজ করে, তাই তুমি ধরতে পারোনি। আমার সাথে আসো, প্রত্যেকের ব্লাড টেস্ট করাতে হবে, তখনই বুঝতে পারবে তাদের শরীরের কি অবস্থা হয়েছে। চলেন দেখি। ডাক্তারের সাথে চলে আসলাম ল্যাবে। ল্যাবে এসে দেখি বাকি ডাক্তাররা কাজ করতেছে। ডাক্তারিরা সকল কিছু কি পরীক্ষা করা হয়ে গেছে? জি স্যার, ওদের বেশি জাহের দেওয়া হয় নাই, অল্প পরিমাণেই দিয়েছে। তবে নীলা নামের মেয়েটাকে বেশি জাহের দেওয়া হয়েছে, ওর অবস্থা খুবই খারাপ। ওনাকে এখনই ওটিতে নিয়ে যান, আমি আসতেছি। স্যার, ওনার অপারেশন করতেছে আকিব স্যার, আপনি ওদের ট্রিটমেন্ট করাচ্ছেন বলেছেন উনি। ঠিক আছে, পরীক্ষার সকল রিপোর্টগুলো আমাকে দিয়ে দাও। আর মেঘ, তুমিও আসো, কিছু ওষুধ লিখে দিব, সবগুলো ওষুধ তুমি নিয়ে আসো। ঠিক আছে, চলেন। ডাক্তারের সাথে চলে আসলাম তার কেবিনে। এসে দেখি একজন মহিলা আর পুরুষ বসে আছে। চেনা চেনা লাগতেছে অনেক। লোকটা বলতে লাগলো, ডক্টর, আমার মেয়ের কি অবস্থা এখন? আপনার মেয়ের নাম কি একটু বলেন তো? আমার মেয়ের নাম নীলাম। উনি এখন ওটিতে আছে, ডাক্তার আকিব সাহেব দেখতেছেন ওনাকে। ডাক্তার, আপনি রিপোর্ট দেখতে থাকেন, আমি ওদের সাথে কথা বলতেছি। অনেক বোঝাপড়া আছে ওদের সাথে। ঠিক আছে মেঘ। আপনি এই তো নীলার বাবা, আপনার নাম ইমরান তালুকদার, তাই না? জি, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার পরিচয় পরে জেনে নিয়েন, এখন পয়েন্টে আসা যাক। আপনি কলেজের সভাপতি হয়েছেন বলে আপনার মেয়ের মেজাজ গরম, সবাইকে দেখার অধিকার দিয়ে দিয়েছেন, তাই না? আর কথা হচ্ছে আপনার মেয়ে ড্রাগস সাপ্লাই করে, এটা কি আপনি জানেন না নাকি? না তো, আমি তো কিছুই জানি না। প্রিন্সিপাল তো আমাকে কিছুই বললো না। উনি বলবে কি করে? ওনার মেয়েকে তো আপনার মেয়ে কিডন্যাপ করে হুমকি দিয়ে রেখেছে, যে কাউকে বললে ওনার মেয়েকে খুন করে ফেলবে। পুরো কলেজের মেয়েদের এই একই অবস্থা হয়েছে শুধু আপনার মেয়ের জন্য। এর ক্ষতি কি আপনার মেয়ে দিতে পারবে না কি বলেন? আমার মেয়েকে ক্ষমা করে দাও। আমি আমার মেয়েকে নিয়ে এইখান থেকে অনেক দূরে চলে যাব, শুধু একবার সুস্থ হয়ে যাক। যেখানেই যান না কেন ওইখানে যে এমন করবে না তার কি গ্যারান্টি আছে বলতে পারবেন? বলতে পারবেন না। এই আপনাদের মতো কি পরিবার আছে, যদি ঠিকমতো মেয়েদের খেয়াল রাখতো তাহলে কখনোই এমন কাজ করতে হতো না। আজকে 900 জন ছাত্রী এই হাসপাতালে ভর্তি আছে, এটা আপনি জানেন? আমি কিছুই জানি না ডক্টর, আমি কি করব এখন বলেন? আপনি যা বলবেন তাই করব। এইখানে আমার কিছু বলার নেই মেঘ, তুমি বলে দাও উনি কি করবে। বেশি কিছু না, আপনার সকল জায়গা সম্পত্তি কলেজের নামে লিখে দিয়েন। তাহলে আমরা থাকবো কোথায় যদি সকল কিছু লিখে দিয়ে যায়? কেন বস্তিতে থাকবেন? প্রধানমন্ত্রী তো গরিবদের জন্য একটা বস্তি ফ্রিতেই দিয়ে দিয়েছে, কোনো টাকা লাগে না, শুধু মাস শেষে কারেন্ট বিলটা দিতে হয়। ঠিক আছে, আমি এখনই বাসায় যাচ্ছি, সকল কিছু কলেজে নাম লিখে দিয়ে যাব। তবু আমার মেয়েকে সুস্থ দেখতে চাই। এখন যাওয়ার প্রয়োজন নেই, যেই দিন আমি বলবো ওই দিন আপনি সকল কিছু লিখে দিয়ে দিবেন, মনে যেন থাকে। আর না মনে থাকলে আপনার মেয়ের অবস্থা আবার এমন হবে তা আপনি ভালো করে জানেন। আমি আমার মেয়েকে সুস্থ দেখতে চাই, আর কোনো কিছুই না। স্যার, আসতে পারি? আসুন। কিছু বলবেন নাকি? নীলা এখন কিছুটা সুস্থ আছে, আর এই ঔষধগুলো আমাদের ফার্মেসিতে পাওয়া যাচ্ছে না, বাহির থেকে আনতে হবে। মেঘ, এই ওষুধগুলো আর এই নাও, এইখানে কিছু ওষুধ লিখে দিলাম, সবগুলো নিয়ে আসো। আর রুগীদের মা বাবাদের বলে দাও নিচে একটা খালি জায়গা আছে, ওইখানে গিয়ে বসতে। রুগীদের কাছে থাকলে রুগীর সমস্যা হবে আর বেশি আরও। আমিও বলে দিতেছি। ডাক্তারিরা, আপনি আমার সাথে আসেন, কিছু কথা আছে আপনার সাথে। চলেন। আমি আর ডাক্তারিরা চলে আসলাম বাহিরে। আচ্ছা, এই জেহেরটা আর ড্রাগসের রিপোর্ট একটা আমাকে এনে দিতে পারবেন? দিতে পারবো, কিন্তু অনুমতি ছাড়া তো আমি কোনো কিছু এনে দিতে পারবো না। দিতে হবে না, শুধু কয়েকটা ছবি তুলে আমার ফোনে পাঠিয়ে দিবেন, এটা তো পারবেন? এটা পারবো। আপনি যান, আমি এখনই আপনার ফোনে পাঠিয়ে দিতেছি। ঠিক আছে। আমি চলে আসলাম হাসপাতালের নিচে।
এসে দেখি সেনাবাহিনী সিআইডি অফিসার এইখানে দাঁড়িয়ে আছে। আশিক, কেয়া, এইখানে ওরা সবাই এসেছে কেন? মেঘ, প্রধানমন্ত্রী আমাদের এইখানে পাঠিয়েছে, বলেছে সবার খেয়াল রাখতে। ও আচ্ছা, কেয়া তোমার টিমকে বলে দাও চলে যেতে, আমি আব্বুর সাথে কথা বলতেছি। আপনার আব্বুর সাথে কথা বললে কি হবে? কি রে আশিক, কেয়া কি আমার পরিচয় জানে না? কেয়া মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে হচ্ছেন উনি। একদিকে প্রধানমন্ত্রীর ছেলে, অন্যদিকে সেনাবাহিনীর সিক্রেট কমান্ডার। স্যালুট স্যার, আমি জানতাম না আপনি যে প্রধানমন্ত্রীর ছেলে। আচ্ছা তোরা কথা বল, আমি ওষুধগুলো নিয়ে আসতেছি। আচ্ছা যা। ওষুধগুলো নিয়ে চলে আসলাম উপরে। এসে দেখি মানুষের ভিড় হয়ে গেছে। কি হয়েছে এইখানে, সরেন তো দেখি। মেঘ, বুঝে উঠতে পারছি না ওদের সারা শরীর নীল হয়ে যাচ্ছে কেন? ঔষধের রিয়াকশন তো এমন হওয়ার কথা না। ডাক্তার, ঔষধের রিয়েকশন এমন হয় নাই, এটা হয়েছে গরমের জন্য। আর আপনাদের সকলকে না বলে গিয়েছি নিচে যাওয়ার জন্য। নিচে যান তাড়াতাড়ি, আপনার জন্য এই এমন অবস্থা হচ্ছে। যাচ্ছি বাবা, আমাদের মেয়ে যাতে কিছু না হয় সেই দিকে খেয়াল রাখবে। আমি আছি এইখানে, আপনারা নিচে যান, কথা আছে আপনাদের সাথে। ঠিক আছে, আমরা যাচ্ছি। সবাই চলে গেল। ডাক্তারিরা ওদেরকে নিয়ে যান, আমি আসতেছি নিচ থেকে। ঠিক আছে, আর যেটা পাঠানোর কথা ওইটা পাঠিয়ে দিয়েছি, দেখে নিন। ধন্যবাদ পাঠানোর জন্য। এটা আমার কর্তব্য ছিল। আমি চলে আসলাম নিচে। মাসুম, আশিক, তোরা দুইজন 10 মিনিটের মধ্যে 100টা পাখা জোগাড় করো, ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তুই ওপরে যা, আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি করো। ডাক্তার, আপনার ওয়ার্ড কি খালি আছে নাকি? আছে, কিন্তু 10 তলায়, ওইখানে তো কোনো পাখা নেই, ওদের রাখা হবে কিভাবে? ওইটা আমি ব্যবস্থা করে দিতেছি, আপনি ওইখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে মেঘ। আর নীলা নামের মেয়েটা তোমাকে ডেকেছিল, বলছে যাওয়ার জন্য। এখন যাওয়ার সময় নেই, আমাদের আগে ওদের অবস্থা দেখতে হবে। ওরা সুস্থ আছে, মানে আমার বাবা চিন্তামুক্ত আছে। তা তো ঠিক, কিন্তু এখন কোনো কথা বলার সময় নেই, আপনি কাজ করেন, না হলে আরও ক্ষতি হতে পারে ওদের শরীরের। স্যার, প্রধানমন্ত্রী এসেছে। কি বলতেছ? উনি কোথায় আছে এখন? লিফট দিয়ে আসতেছে, আপনি যান, এদিকটা আমি দেখতেছি। ঠিক আছে, আমি চলে আসলাম লিফটের সামনে। 2 মিনিট পর আব্বু বাইরে বেরিয়ে আসলো। আব্বু, এইখানে আসার দরকার কি ছিল? আমি তো ছিলাম এইখানে। মেঘ, আমি দেশের প্রধানমন্ত্রী, আমাকে দেখতে হবে সবকিছু। বাসায় থাকতে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। ওরা এখন কেমন আছে? ওরা সবাই মোটামুটি ভালো আছে, 10 তলায় শিফট করা হয়েছে। তুমি চলে যাও, আমি এই দিকটা সামলে নেব। এইখানে থাকলে তোমার বিপদ হতে পারে। মেঘ, আমরা সবাই আছি এইখানে, কোনো বিপদ হবে না, চলেন, হরতাল আপনাকে দেখিয়ে আনে। স্যার, ভিতরে এত মানুষ ঢুকলে সবার শরীর নীল হয়ে যাবে। আব্বা, তুমি আমার সাথে আসো। আর কর্নেল স্যার, আপনি আসেন, বাকিরা এখানেই থাকেন। চলো। আব্বুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলাম সবাইকে। আব্বু, ইমরান তালুকদার তো তোমার বন্ধু, তাই না? কেন, কি হয়েছে? ওনার মেয়ের জন্য এই অবস্থা হয়েছে। ওনার মেয়ে ড্রাগসের সাথে জেহের দিয়েছে সবাইকে, তাই আরো খারাপ অবস্থা হয়েছে। আচ্ছা, আমি ইমরানের সাথে কথা বলবো নে, তুই থাক, আমি বাসায় যাচ্ছি। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন দিস। ঠিক আছে কর্নেল স্যার, আব্বুকে বাসায় নামিয়ে দিয়ে এইখানে আসেন তো একবার, আপনার সাথে কিছু কথা আছে। ঠিক আছে মেঘ, আমি আসতেছি দুপুর 1টার দিকে। সবাই চলে গেল। ওইদিকে আশিক, কেয়া আর মাসুম পাখাগুলো এনে 10 তলায় সেট আপ করে দিল। আশিক, সকল কিছু কমপ্লিট নাকি? সকল কিছুই কমপ্লিট, ওদের এখন নিয়ে যেতে হবে। ডাক্তারের সাথে কথা বলতেছি আমি, আর লিফট দেখে তো 10 তলা পর্যন্ত যাবে না নাকি? যাবে, লিফট দিয়ে নিয়ে যাওয়ার সুবিধা হবে, দুজন করে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, নিয়ে যা, আমি ডাক্তারকে উপরে পাঠাচ্ছি। আশিক আর মাসুম চলে গেল। ডাক্তারিরা, আপনি উপরে চলে যান 10 জন নার্স নিয়ে। ঠিক আছে, আর এইখান থেকে বলবেন সাবধানে যাতে নিয়ে যায় ওদের।
এই দিকটা আমি দেখে দিতেছি, আপনারা উপরে চলে যান। আর আপনি আসেন তো আমার সাথে। আপনার নাম কি? আমার নাম খাদিজা। কি করতে হবে আমাকে? বেশি কিছু না, লিফট দিয়ে উপরে উঠতে হবে, আবার নামতে হবে, আর কিছু করতে হবে না। বাকিটা আমরা করে নিতেছি। ঠিক আছে স্যার। সকল কিছু কাজ শেষ করে একটু রেস্ট নিতে লাগলাম। কখন যে দুপুর 2টা বেজে গেছে খেয়াল নেই। এমন সময় ডাক্তার আকিব আসলো। আমাকে দেখে বলতে লাগলো, আরে মেঘ, তুমি এখানে? হ্যাঁ, আমি ছাড়া আর কে থাকবে? সকাল থেকে তো কাজই করে যাচ্ছি, আপনাকে একবারও দেখলাম না। একটা অপারেশন করছিলাম, তাই দেখা হয় না। মাত্র অপারেশন থিয়েটারের ভেতর থেকে বের হলাম। চলো খাবার খেয়ে নেব। আগে ওদের খাবারগুলো দিয়ে দেন, ওরা কি খাবে? ওদের খাবার নার্সরা খাইয়ে দেবে, তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, চলেন আমরা খাবার খেয়ে নেই। চলো। খাবার খেয়ে বসে আছি, এমন সময় কর্নেল স্যার আসলো। মেঘ, কি জানি বলবে বলেছিলে? স্যার, এই নেন, এই ঠিকানায় আজকে রাতে একটা মিশন হবে। জেহের, ড্রাগস আর মেয়ে পাচার হবে। তুমি তো আর মিশনে যেতে পারবে না। সবুজ আর নিলয়কে পাঠিয়ে দেই মিশনে। ঠিক আছে, পাঠিয়ে দেন। আর সাব্বির কোথায়? ওকে তো কয়েকদিন ধরে দেখতেছি না। সাব্বিরকে একটা গুপ্ত মিশনে পাঠিয়েছি, ওর আসতে 1 মাস সময় লাগবে। ও আচ্ছা, তাহলে ওদেরকেই পাঠিয়ে দেন। আচ্ছা, আমি যাচ্ছি, এখন কাজ আছে আরো। আচ্ছা যান তাহলে। কর্নেল চলে গেল, আমিও চলে আসলাম নিচে। নিচে এসে দেখি সকল শিক্ষার্থীদের মা বাবা বসে আছে। ওদের উদ্দেশ্য করে বললাম, আপনাদের মেয়ে এখন সুস্থ আছে, কোনো চিন্তার কারণ নেই। আর আপনাদের মেয়েদের দিকে খেয়াল রাখবেন, কে কি করে সকল কিছু। হাসপাতাল থেকে যাওয়ার পর বাড়িতে 1 সপ্তাহ রাখবেন, যাতে বাইরে না বের হতে পারে। ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন। ঠিক আছে বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য সারাদিন খাটাখাটি করেছো। ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ পাও না এই হাসপাতালের সকল ডাক্তার আর নার্সগুলো। ওদের কিছু দিয়ে যাবেন যখন হাসপাতাল থেকে চলে যাবেন। ঠিক আছে বাবা। ওদের সাথে কথা বলে চলে আসলাম নীলার কাছে। কেবিনে প্রবেশ করতেই নীলার আব্বু বলতে লাগলো, ধন্যবাদ মেঘ, আমাদের মেয়েকে বাঁচানোর জন্য। আমি বাঁচাই নাই, আল্লাহ তাআলার ইচ্ছায় বেঁচে গেছেন উনি। আর বলে দিবেন তাকে কখনো যেন এই কাজ না করে। আর বলে দিবেন তাকে কখনো ও যেন এই কাজ না করে। ঠিক আছে মেঘ, আমি বলে দেব, ঘুম থেকে উঠুক। আমি চলে আসলাম বাহিরে, বসে বসে ফোন টিপতেছি। এমন সময় আমার বোনের ফোন কল। কিরে প্রিয়াঙ্কা, কি হয়েছে? এই তো হাসপাতালে আছি। কেন, কি হয়েছে? ভাইয়া তুমি কোথায় আছো এখন? তেমন কিছু না, আমি একটু শপিং করতে বের হলাম এই মাত্র। তুমি যদি আসতে। আমি আসতে পারবো না রে, আমি একজনকে পাঠিয়ে দিতেছি, সে তোকে শপিং করতে নিয়ে যাবে। ভাইয়া তুমি আসো না, আমি কি করে অচেনা ছেলের সাথে শপিং করবো বলো? আমি তো তাকে চিনিও না ভালো করে। চিনতে হবে না, সে আমার খুব ভালো বন্ধু, তোকে শপিংয়ে নিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ফোনটা রেখে চলে আসলাম নিচে। এই মাসুম, আমাদের বাড়িতে যা তো। প্রিয়াঙ্কা নাকি শপিং করতে যাবে, তুই একটু নিয়ে যা, আমি এইখানে আছি। তুই শালা, তোর বোন আমাকে চেনে না আর আমার সাথে বললেই চলে যাবে? যাবে, তুই যা, আমি বলে দিয়েছি। শপিং শেষ করে প্রিয়াঙ্কাকে বাড়িতে দিয়ে এরপর আসবি। আর কেয়া, তুমি বাসায় চলে যাও, তোমার রেস্ট করাটা জরুরি। কিছুই হবে না, আমার আশিক তো আছে এখানে, ওকে দেখলেই আমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। ওরে ভালোবাসা রে। আচ্ছা তাহলে থাকো তোমরা। আশিক, এই নে, এই টাকাটা দিয়ে তোরা কিছু কিনে এনে খা। আমার কাছে টাকা আছে, লাগবে না। আরে রাখ তো, আর তোকে একটা কাজ দিতেছি, করতে পারবি? বল, করার চেষ্টা করব। সামনে একটা মেঘলায় শপিং মল আছে, ওইখানে গিয়ে কেয়া আর প্রিয়াঙ্কার জন্য 2টা সোনার হার বানিয়ে নিয়ে আসবি। এই নে ক্রেডিট কার্ড। কিন্তু সোনার হার দিয়ে কেয়া কি করবে? তোর বোনের জন্য না হয় নিতে পারবি তুই, কিন্তু কেয়া এটা দিয়ে কি করবে বুঝলাম না তো। আরে তুই নিয়ে আয় না, যতই দাম থাকুক না কেন, তোর পছন্দের 2টা নিয়ে আসবি। কিন্তু আর কেয়াকে বলার দরকার নেই, গহনা এনে আমাকে ফোন দিবি।
ঠিক আছে। কেয়া, তুমি এইখানে থাকো, আশিককে একটা কাজে পাঠাচ্ছি, ঘন্টার ভিতরে চলে আসবে। ঠিক আছে, যাও তাহলে। আশিক চলে গেল, আমিও চলে আসলাম দোকানে। চাচা, ডাব কত করে পার পিস? কয়টা নেবেন? নিব তো অনেকগুলোই। কত করে? আপনার জন্য কেনা দামে রাখবো। সবগুলো যদি নেন তাহলে 10,000 টাকা দিলেই হবে। ঠিক আছে, সবগুলো কেটে সাইজ করে দেন। আর এই নেন, এইখানে 15,000 টাকা আছে, 5,000 টাকা আপনাকে দিলাম। আরে স্যার, না লাগবে না। আরে রাখেন তো, আমি আপনার ছেলের মতো, রেখে দেন। আর আমি লোক পাঠিয়ে দিতেছি, আপনি সবগুলো সাইজ করে ওদের কাছে দিয়ে দিবেন। ঠিক আছে। কেয়া, কিছু লোক পাঠাচ্ছি, বাইরে থেকে ডাব দিবে, তুমি 2টা রেখে বাকিগুলো উপরে পাঠিয়ে দিবে। এত টাকা খরচ করার কি দরকার ছিল? আমার বাবার টাকা আর আমার টাকা খাবে কে? আর ওরা সবাই আমার বোনের মতো, তাই খাওয়াতেই হবে আমাকে। আমাকেও তো দিতে পারেন কিছু। তোমার জন্য গিফট আছে, চিন্তা করো না, সন্ধ্যায় দিয়ে দেব তোমার গিফটটা, তাও আবার তোমার প্রিয় মানুষের পছন্দ করা। কি গিফট বলেন না ভাইয়া? বলে দিলে কি আর গিফট থাকবে? যখন দেখবে তখনই বুঝে নিও কি দেই। ঠিক আছে, আপনি যান, আমি সব রেডি করে পাঠিয়ে দিতেছি। ঠিক আছে। আমি চলে আসলাম উপরে, এসে দেখি ডাক্তার ইরা দাঁড়িয়ে আছে। কি হয়েছে? দেখে মনে হচ্ছে মন খারাপ। তেমন কিছু না, আজকে আমাকে দেখতে আসবে, কিন্তু আমি তো এখানে কাজে আটকে গেছি, তাই আর বাড়িতে যেতে পারি নাই। আব্বু বকাবকি করতেছে। তোমার আব্বুর নাম্বারটা দাও তো। কেন? আব্বুর নাম্বার দিয়ে কি করবেন? দাও না, আমি কথা বলতেছি, দেখি তোমার আব্বু কি বলে তোমাকে। ভালো একটা ছেলের সাথে বিয়ে দিব, দেখে নিও। ছেলেটা আমার থেকেও হ্যান্ডসাম। আপনি করলেই তো পারেন। কিছু বললে নাকি? না, কিছু বলি নাই। 01314436, এটা আমার আব্বুর নাম্বার। নাম্বারটা নিয়ে ফোন দিলাম, রিং হচ্ছে। কিছুক্ষণ রিসিভ করতেই আমি বলতে লাগলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলতেছেন? আমি মেক গ্রুপ অফ কোম্পানির মালিকের ছেলে বলতেছি। আপনি তো ওই কোম্পানির ম্যানেজার, তাই না? জি স্যার, কেন, কোনো কি সমস্যা হয়েছে নাকি স্যার? না, কোনো সমস্যা হয়নি, তবে আপনার মেয়েকে একটা ছেলে পছন্দ করে, তার সাথে বিয়ের কথা বলতে হবে আপনাকে। কিন্তু স্যার, ইরার তো বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলের পরিবারের সবাই রাজি। আসলে আজকেও হাসপাতালে তো বলছিলাম বাসায় আসতে, তাকে দেখবে বলেছিল ছেলের পরিবার, ও আসে নাই, তাই রাগে একটু বকা দিয়েছিলাম। ও আচ্ছা, বিয়ে ঠিক থাকলে তো ভালোই, তবে আপনার মেয়ে খুব ভালো, উনি এখন আমার সামনেই আছে। আপনি হাসপাতালে নাকি স্যার? আমি হাসপাতালে আছি, তবে চিন্তা নেই, আপনার মেয়ে যখন আছে এইখানে। আচ্ছা, এখন রাখি, পরে ফোন দিব আবার। ঠিক আছে স্যার। ফোনটা রেখে দিলাম। ইরা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কি হলো, এইবারে আমার দিকে তাকিয়ে কি দেখতেছেন? আপনি আমার বাবাকে চিনেন? তো চিনবো না, এই ঢাকা শহরে সবাইকেই আমি চিনি। একটা নাম বলে দেখো, ওর 14 গোষ্ঠীর নাম বলে দেব। ঠিক আছে, তাহলে আপনাকে পরীক্ষা করা যাক, দেখি আপনি পারেন নাকি। আমার মামার নাম আমজাদ হোসেন। উনি কি বিবাহিত নাকি? ওনার স্ত্রীর নাম রুকাইয়া। বলেন তো, উনি কি কাজ করে আর কোথায় থাকে? উনি হচ্ছেন একজন ছোটোখাটো কাপড়ের বিজনেসম্যান। উনি ধানমন্ডির 302 নম্বর বাসায় থাকেন। ওনার বাবার নাম আমির হোসেন। আরও কিছু বলতে হবে নাকি? না, আর কিছু বলতে হবে না, বুঝে গেছি আপনি সব পারেন। আপনাকে ডাকতেছে ডাক্তার, যান। আমি চলে আসলাম ডাক্তারের কেবিনে। ডাক্তার, আসতে পারি? আসো মেঘ। জি বলেন, কিছু লাগবে নাকি? রোগীদের জন্য ডাবের ব্যবস্থা করলে ভালো হতো। আনতেছে সবার জন্যই, আমি বলে এসেছি নিচে। মেঘ, সত্যি তুমি জিনিয়াস। তুমি সেনাবাহিনী না হয়ে যদি ডাক্তার হতে তাহলে খুব ভালো হতো। ইচ্ছা ছিল না, তাই ডাক্তার হয়নি। ছোট থেকে ইচ্ছা ছিল সেনাবাহিনী হব, ভালো একটা পোস্টে চাকরি করব। আমার স্বপ্নটাও পূর্ণ হলো, আব্বু আম্মুর কথাও রাখতে পারলাম। তোমার মতো করে যদি দেশে আরো 10 বা 15 জন ভাবতো তাহলে দেশটা আরো সুন্দর হতো। ভাইয়া ডাব নিয়ে এসেছে, সবগুলো কি করব এখন? ডাক্তার চলেন আমার সাথে, আপনিও সবাইকে ডাব দিবেন।
আমি একা তো আর দিতে পারবো না। ঠিক আছে, চলো তাহলে। আমরা 3 জন মিলে সবাইকে ডাবগুলো দিয়ে দিলাম। সন্ধ্যায় আশিকের ফোন। হ্যালো আশিক। মেঘ, নিচে আয়। আসতেছি, একটু ওয়েট কর। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে চলে আসলাম নিচে। নিচে এসে দেখি কেয়া, আশিক আর মাসুম দাঁড়িয়ে কথা বলতেছে। কিরে আশিক, এনেছিস নাকি? এই নে তোর ক্রেডিট কার্ড, আর তুই যা বলেছিলি এইখানে আছে, আর 2টা একই মডেলের। কেয়া, এই নাও আমার তরফ থেকে তোমার উপহার। কি আছে এর ভেতরে? এটা বাসায় গিয়ে দেখো। তুমি বাসায় চলে যাও। এখন আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি ওদের কবে রিলিজ দিতে পারবে। ঠিক আছে, দেখ গিয়ে। আমি চলে আসলাম উপরে। ডাক্তার, ওদের সবাইকে রিলিজ দিবেন কবে? আজ থেকে দেওয়া শুরু করব। এখন গিয়ে চেক আপ করে যদি দেখি সুস্থ আছে তাহলে রিলিজ দিয়ে দিব। ঠিক আছে, চলেন তাহলে। আর এইটা আপনার কেবিনে রেখে গেলাম। আচ্ছা, রেখে দাও উপরে। ডাক্তারের সাথে পুরো হাসপাতাল ঘুরে ফেললাম, সবাইকে রিলিজ দিয়ে দিচ্ছে। এমন সময় নীলার কথা মনে পড়ল। ডাক্তার, নীলা নামের মেয়েটাকে রিলিজ দেওয়া হয়েছে নাকি? আরে ওর কথা তো মনেই ছিল না। চলো ওর কন্ডিশন দেখি কেমন আছে। যদি ভালো হয় তাহলে তাকেও রিলিজ দিয়ে দিব। আর 7 জন রয়েছে, তোমরা বাসায় চলে যেতে পারো। ওদের সকালে রিলিজ দিয়ে দিব। ঠিক আছে, চলেন নীলাকে একবার দেখে যাই। আচ্ছা চলো। আমরা চলে আসলাম নীলার কেবিনে। এসে দেখি নীলা বসে বসে আপেল খাচ্ছে। ডাক্তার, আপনি দেখেন আমি বাইরে আছি। থাকো তুমি এইখানে, সমস্যা নেই কোনো। ওকে ডাক্তার। ডাক্তার নীলাকে চেক আপ করা শেষ করে বলতে লাগলো, ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, আর এইসব ড্রাগস খাবেন না, তাহলে শরীরের ক্ষতি হবে অনেক। ঠিক আছে ডাক্তার। আমি আর ডাক্তার চলে আসলাম তার কেবিনে। এসে দেখি ডাক্তার ইরা আমার পার্সেলটা খুলে দেখতেছে। আমরা ভিতরে যেতেই আমাদের দেখে বলতে লাগলো, মেঘ ভাইয়া, এটা কি আপনি এনেছেন নাকি? আমি এনেছি। কেন, তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, এটা তুমি রেখে দাও। মেঘ, এটার দাম প্রায় 12 লক্ষ টাকা। তুমি এটা দিয়ে দিতেছো? ডাক্তার, টাকাটা আমার কাছে ম্যাটার না। একজন মানুষ খুশি হলে আমি খুশি। জীবনে বেঁচে থাকতে অনেক টাকা পয়সা আয় করতে পারবো। তোমাকে যত দেখি ততই অবাক হই। সত্যি, তোমার মতো আমি আর একটা মানুষও দেখিনি। কালকে আপনার গিফট আপনার বাড়িতে পাঠিয়ে দিব। সময়ের জন্য নিয়ে আসতে পারি নাই। আরে না, আমার কিছু লাগবে না। তুমি অন্যদের সাহায্য করো, আমি খুশি হব। আরে না, আপনি কষ্ট করছেন, আপনাকেও কিছু দেওয়া প্রয়োজন। আচ্ছা যাই আমি, কালকে দেখা হবে আপনার বাড়িতে। ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম নিচে। চল সবাই, আমাদের দায়িত্ব শেষ। সবাইকে রিলিজ দিয়ে দিয়েছে নাকি? না, আর 9 জন রয়েছে। ওদের সকালে দিয়ে দিবে। ওদের বাড়ি অনেক দূরে, তাই আজকে এইখানেই থাকবে। ও আচ্ছা, চল। আমরা সবাই সবার বাসায় চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছি। এমন সময় আব্বু বলতে লাগলো, মেঘ, এইবার না হয় অফিস সামলা। ঠিক আছে আব্বু, 2 দিন পর থেকে অফিসে যাব। আর প্রিয়াঙ্কাকে অফিসের কাজ বুঝিয়ে দাও, তাহলেই তো হয়। 2 ভাই বোন না হয় অফিসটা দেখলাম। আমি অফিস দেখতে পারবো না, তুই দেখ গিয়ে। আমি আমার কাজ করে পারি না, আবার অফিস দেখাশোনা আমি করতে পারবো না। তোর আবার কিসের কাজ শুনি? আমাদের অফিসের ড্রেসগুলো অনলাইনে বিক্রি করে প্রিয়াঙ্কা, ওর চাপ বেশি থাকে, তাই তোকেই দেখতে হবে। ঠিক আছে, আমিই দেখব। এখন তাহলে ঘুমাতে যাই। আমার কথা শুনে যা, এরপর ঘুমাস। তোমার আবার কি কথা শুনতে হবে? তোর জন্য পাত্রী দেখতেছি। এইবার যতই বাহানা করিস না কেন, বিয়ে আটকাতে পারবি না। ঠিক আছে, দেখো তাহলে। এইবার যখন ধরেই নিয়েছো আমার বিয়ে দিবে, তখন আর মানা করব না। এই বলে চলে আসলাম আমার রুমে। শুয়ে শুয়ে ফোন টিপতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে ঘুম ভাঙলো প্রিয়াঙ্কার ডাকে। কিরে, এত সকাল সকাল ডাকতেছিস কেন? এখনো সকাল নয়, এখন দুপুর 12টা বাজে। ওঠো, আব্বু খাবার জন্য ডাকতেছে। আচ্ছা তুই যা, আমি আসতেছি ফ্রেশ হয়ে। ঠিক আছে, যাইতাছি। প্রিয়াঙ্কা চলে গেল। আমিও চলে আসলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। খাবার টেবিলে বসতেই
আম্মু বলতে লাগলো, তোর বিয়ে ঠিক করেছি মেঘ, সামনের সপ্তাহে বিয়ে। মেয়ে দেখলে কখন আর বিয়ে ঠিক করলে কখন? আমাকে তো কিছু জানাও নাই। মেয়ে দেখতে খুবই সুন্দর, সকালে দেখে আসলাম। আজকে বিয়ের কার্ড ছাপাতে দিয়ে আসবে মেঘের আব্বু। ঠিক আছে, দিয়ে আসবো নে। বিয়ের কেনাকাটা আজকেই করে ফেলি, কি বলো? আজকে না, কালকে কইরো, আমার কাজ আছে একটা। তোর কাজ তুই করবি, আমাদের কেনাকাটা আমরা করি গিয়ে। ঠিক আছে, করো গিয়ে, কেউ আটকিয়ে রাখবে না। খাওয়া দাওয়া করে চলে আসলাম মেঘলা শপিং মলে। এসে ডাক্তার আর নার্সদের জন্য কিছু কিনে চলে আসলাম হাসপাতালে। সকলকে সব কিছু দিয়ে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি আশিক আর মাসুম বসে আছে। কিরে, কখন আসলি এইখানে? এই তো 10 মিনিট হলো। তোর নাকি বিয়ে ঠিক করেছে? হ্যাঁ রে, আর তোরা কি করে জানিস আমার বিয়ে ঠিক করেছে? প্রিয়াঙ্কা আপু বলেছে, সকালে ওনার সাথে দেখা হয়েছিল। মেয়েকে দেখেছিস নাকি? না রে, দেখি নাই, আম্মু দেখায়নি। আর দেখতে হবে না। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম বাসায়। দেখতে দেখতে 5টি দিন চলে গেল। রাতে বসে আছি রুমে, এমন সময় প্রিয়াঙ্কা আসলো। কিরে, কিছু বলবি নাকি? বললাম, এই তো আমার একটা অর্ডার এসেছে, 3 রাস্তার মোড় থেকে নিয়ে আসতে পারবে নাকি? আমি যাচ্ছি। আমি চলে আসলাম 3 রাস্তার মোড়ে, পার্সেলটা নিয়ে বাসায় চলে আসলাম। এভাবেই 2 দিন কেটে গেল। আজকে আমার বিয়ে। সকালে গোসল করে রেডি হতে হতে 12টা বেজে গেল। জুমার নামাজ আদায় করে চলে আসলাম বাসায়। আমাকে দেখে আব্বু বলল, কি রে, কখন যাবি? বিয়ে বাড়ি থেকে আসতে আসতে তো রাত হয়ে যাবে। এই তো এখন যাইতেছি আব্বু। এই বলে আমরা সবাই চলে আসলাম বিয়ে বাড়িতে। সকল কার্যকর্ম শেষ করতে করতে রাত হয়ে গেল। এখনো পর্যন্ত আমি আমার বউয়ের মুখটা দেখতে পারিনি। সকলে আমাদের বিদায় জানিয়ে দিল। গাড়িতে বসে আছি, পাশ থেকে প্রিয়াঙ্কা বলল, ভাইয়া ভাবি কিন্তু সেই সুন্দর, আবার দেখো ভূতে ধরে যেন না নিয়ে যায় বাসের রাতে। চুপ পিচ্ছি, পিচ্ছির মতো থাকবি, এত কথা বলিস কেন? ঠিক আছে, আর কথা বলবো না, এই চুপ হলাম। প্রায় 30 মিনিট পর বাসায় এসে পৌঁছালাম। আমার বউকে বরণ করে সবাই ঘরে নিয়ে গেল। এখন কেউ আমাকে চেনে না, সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি আশিক, কেয়া, মাসুম চলে আসলাম ছাদে বসে আছি। এমন সময় কেয়া বলল, ভাইয়া ভাবিকে দেখে আজকে কি জানি করবেন, আল্লাহ ভালো জানে। কেন, তোমার ভাবি আবার কি হয়েছে? তেমন কিছু না, ভাবিকে দেখলে চিনতে পারবেন, আপনার চেনা কেউ তিনি। ও আচ্ছা। ওদের সাথে গল্প করতে করতে কখন যে রাত 1টা বেজে গেছে খেয়ালই নেই। এমন সময় আম্মু আসলো ছাদে। আমাকে দেখে বলতে লাগলো, কি রে, তুই এখনো যাস নাই ঘরে? এই তো আম্মু যাচ্ছি এখন। এই বলে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসর ঘরের সামনে। এসে দেখি প্রিয়াঙ্কা আর আমার চাচাতো বোনরা দাঁড়িয়ে আছে। কি রে, তোরা এইখানে কেন? বাসর ঘর সাজিয়েছি, তাই হাদিয়া দাও। কত লাগবে বল? বেশি না, 50,000 টাকা দিলেই হবে। এত টাকা দিতে পারবো না, 20,000 নে। ঠিক আছে, তাই দাও। টাকা দিয়ে ভেতরে চলে গেলাম। বউ এসে আমার পা ধরে সালাম করতেই তাকে উঠিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ এইভাবে থাকার পর বউ আমার বলতে লাগলো, চলেন নামাজ পড়ে নেই। তোমার গলার স্বরটা চেনা চেনা লাগতেছে কেন এত? আপনি আমাকে খুব ভালো করেই চেনেন। চলেন নামাজ পড়ে নেই, এরপর আমাকে দেখতে পারবেন। ঠিক আছে, 2 জন 2 রাকাত নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে চলে আসলাম বিছানায়। এই নেন আপনার দেনমোহরের টাকা। আপনার কাছে রেখে দেন। এটা আপনার টাকা, আমি রাখবো কেন? এটা বলতেই টাকাগুলো পাশে রেখে দিল। 2 জন কিছুক্ষণ চুপচাপ করে বসে রইলাম। আমাকে চুপ থাকতে দেখে বলতে লাগলো, কি হলো, আমাকে দেখবেন না? দেখবো তো। এই বলে ঘুমটা ওঠাতেই চমকে উঠলাম। কি ব্যাপার, আপনি এইখানে কেন? তো কে থাকবে এইখানে আমি ছাড়া? আমার বউ কোথায়, তাড়াতাড়ি বলেন। আমি তো আপনার বউ।
আমি আপনাকে বউ মানি না। আপনি একটা কলেজের সকল মেয়েদেরকে নষ্ট করে দিয়েছেন। আমি আপনাকে বউ হিসেবে মেনে নিব না। আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ মাফ করে দেন, আর কোনোদিন এমন করব না। না, এইসব বললে কোনো কিছু হবে না। এটা বলতেই নীলা কান্না করতে শুরু করলো। আমি উঠে চলে আসলাম সোফায়। 1 ঘন্টা চলে গেল, এখনও কান্না করতেছে। আমি কি নীলার সাথে কাজটা ঠিক করেছি? না, কাজটা ঠিক করি নাই। এই বলে চলে আসলাম নীলার কাছে। যান, আপনাকে ক্ষমা করে দিলাম, এবার কান্না থামান। এখনও মেয়েটা কান্না করতেছে। এটা দেখে নীলাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণের মধ্যে নীলার কান্না থেমে গেল। নীলার কপালে, গায়ে, ঠোঁটে চুমু দিতে লাগলাম। শুধু কি চুমুই দিবেন নাকি আদরও করবেন? কোনটা? আদর তো করবই। এই বলে নীলার ঠোঁট কামড়ে ধরলাম। আস্তে আস্তে নীলার আর শোনার দরকার নেই। আজকে এইখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে নতুন কোনো মাফিয়ার গল্প নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন।